কেমন হতো যদি ডিএনএকে কম্পিউটার কোডের মতো এডিট করা যেত। ক্যান্সার সারাতে পারতাম শুধুমাত্র একটা ইঞ্জেকশনে। ধান গাছে ফলতো দ্বিগুণ ফলন, আর বাচ্চার চোখের রং গর্ভে থাকাকালীনই যদি বেছে নেওয়া যেত। আপনি কি কখনো ভেবেছেন যে বিজ্ঞানীরা কিভাবে জীবের ডিএনএ বদলে দিতে পারে? আলো ছড়ানো প্রাণী থেকে শুরু করে খরার মধ্যে বাঁচে এমন ফসল, এসবই সম্ভব হয়েছে জিন প্রকৌশলের মাধ্যমে। জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো ডিএনএ পরিবর্তন আনা। যেমন রান্নার রেসিপি বদলে আপনি নতুন স্বাদ আনেন, তেমনি বিজ্ঞানীরা ডিএনএ বদলে নতুন বৈশিষ্ট্য তৈরি করেন। সকলকে স্বাগতম জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জগতে। কি এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং? কোনো জীব বা কোষের জিনের গঠন বিন্যাসকে নির্বাচিতভাবে স্থানান্তরকরণ এবং পরিবর্তনের মাধ্যমে সুবিধাজনক কৌশল প্রয়োগ করা যে পদ্ধতি, তাকে জিন প্রযুক্তি বা জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলা হয়। সহজভাবে বলতে গেলে জীবের ডিএনএতে ইচ্ছে মতো পরিবর্তন করাই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য বিজ্ঞানীরা বেশ কয়েকটি ধাপ অবলম্বন করেন। সেগুলি হলো: প্রথমে নির্বাচিত জিন বা ডিএনএ সংগ্রহ করা, কালেকশন অফ সিলেক্টেড জিন অর ডিএনএ। জিন বা ডিএনএকে প্রস্তুত করা, প্রিপারেশন অফ জিন অর ডিএনএ। উপযুক্ত ভেক্টরের মাধ্যমে নির্বাচিত জিন বা ডিএনএকে প্রবেশ করিয়ে নতুন সংযুক্তি ডিএনএ গঠন, ইন্ট্রোডাকশন অফ সিলেক্টেড জিন অর ডিএনএ ইন্টু এ সুটেবল ভেক্টর টু ফর্ম রিকম্বিনেন্ট ডিএনএ। নতুন সংযুক্তি ডিএনএ যুক্ত ভেক্টরকে ব্যাকটেরিয়া বা অন্যান্য পোষক কোষে প্রবেশ করানো এবং প্রতিপালন, ইন্ট্রোডাকশন অফ ভেক্টর উইথ রিকম্বিনেন্ট ডিএনএ ইন্টু এ ব্যাকটেরিয়াম অর আদার হোস্ট সেলস অ্যান্ড মেনটেন্যান্স। ট্রান্সজেনিক বা পরিবর্তিত কোষকে নির্বাচন, সিলেকশন অফ ট্রান্সজেনিক অর ট্রান্সফর্মড সেলস এবং জিন প্রযুক্তিবিদ্যা লব্ধ ট্রান্সজেনিক জীবের ব্যবহার, ইউজ অফ জেনেটিক্যালি ইঞ্জিনিয়ারিং ট্রান্সজেনিক অর্গানিজমস। এবার চলুন প্রতিটি ধাপ এবং এর সঙ্গে যুক্ত বিষয়বস্তুগুলি এক এক করে বুঝে নিই। জিন প্রযুক্তিবিদ্যার প্রথম ধাপ হল নির্বাচিত জিন বা ডিএনএ সংগ্রহ। উদাহরণের সাহায্যে পদ্ধতিটির বর্ণনা দেওয়া যেতে পারে। উদাহরণস্বরূপ, মানুষের ইনসুলিন হরমোন জিন প্রযুক্তিবিদ্যার প্রথম সাফল্য। মানুষের ইনসুলিন হরমোন তৈরির জিন ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করিয়ে ইনসুলিন প্রস্তুত করা হয়েছিল। এর জন্য মানুষের ইনসুলিনের জিন বা ডিএনএ প্রথমে সংগ্রহ করা হয়েছিল, যাকে আকাঙ্ক্ষিত জিন বা ডিজায়ার্ড জিন বা ডিএনএ বলা হয়। নির্বাচিত এবং আকাঙ্ক্ষিত জিন বা ডিএনএ অনেক স্থান থেকেই কিন্তু সংগ্রহ করা যায়। যেমন জিনোমিক ডিএনএ, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ উৎসেচকের সাহায্যে মানুষের ক্রোমোজোমের ডিএনএকে ক্রোমোজোম থেকে আলাদা করে ছোট ছোট খণ্ডে বিভক্ত করা হয়। আসুন একটু জেনে নেওয়া যাক কি এই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। 1970 খ্রিস্টাব্দে বিজ্ঞানী হ্যামিল্টন স্মিথ এবং ড্যানিয়েল ন্যাথনস রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের আবিষ্কার করেন। এটি ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে অবস্থিত একটি উৎসেচক, যা বাইরে থেকে কোনো ডিএনএ ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে প্রবেশ করলে তাকে কেটে নষ্ট করে দেয়। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ ডিএনএকে যে নির্দিষ্ট স্থানে কাটে তাকে রেস্ট্রিকশন সাইট বলে। এখানে বলা বাহুল্য যে এই রেস্ট্রিকশন সাইটের একটি বৈশিষ্ট্য হলো যে ডিএনএ দুটি তন্ত্রীতে যেন একই সজ্জা থাকে। একটি সামনের দিক থেকে যা হবে, পেছনের দিক থেকেও তাই হবে। এটি আদর্শ উদাহরণ হলো ইকোলাই ব্যাকটেরিয়ার প্রথম রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ ইকো-আরআই, যার রেস্ট্রিকশনের সাইট এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের একটি আদর্শ উদাহরণ হলো CRISPR-Cas9 আণবিক কাঁচি বা মলিকিউলার সিজার। ক্রিসপারের সম্পূর্ণ নাম হলো ক্লাস্টার্ড রেগুলারলি ইন্টারস্পেসড শর্ট প্যালিন্ড্রোমিক রিপিটস। এর যথাক্রমে দুটি অংশ, একটি Cas9 প্রোটিন এবং অপরটি হলো গাইড আরএনএ। এর কার্যকারিতা খানিকটা কম্পিউটারে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের মতো। এর Cas9 প্রোটিন ডিএনএ নির্দিষ্ট অংশ কাট করতে সাহায্য করে এবং গাইড আরএনএ ডিএনএ সেই নির্দিষ্ট অংশকে খুঁজে বার করে। এতক্ষণ আমরা জানলাম যে কিভাবে জিনোমিক ডিএনএ থেকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ উৎসেচকের মাধ্যমে নির্দিষ্ট নির্বাচিত জিন খুঁজে বের করা যায়। এই আকাঙ্ক্ষিত জিন নির্বাচন করার ক্ষেত্রে আরও একটি ভালো উপায় হলো mRNA থেকে পরিপূরক ডিএনএ উৎপন্ন করা। আকাঙ্ক্ষিত বা ডিজায়ার্ড জিনটি যে কোষে যে প্রোটিন উৎপন্ন করে সেই কোষ থেকে mRNA সংগ্রহ করা হয়। যদি আকাঙ্ক্ষিত জিন ইনসুলিন হরমোনের জিন হয়, তবে তা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অর্থাৎ অগ্ন্যাশয়ের ল্যাঙ্গারহ্যান্স দ্বীপপুঞ্জের বিটা কোষ থেকে mRNA সংগ্রহ করা হয়, কারণ ইনসুলিন বিটা কোষেই উৎপন্ন হয়। mRNA সংগ্রহ করার পর তার সঙ্গে রেট্রোভাইরাস থেকে সংগৃহীত রিভার্স ট্রান্সক্রিপ্টেজ প্রয়োগ করা হয়। এই উৎসেচকের দ্বারা mRNA-কে ছাঁচ হিসেবে ব্যবহার করে mRNA থেকে রিভার্স ট্রান্সক্রিপশনের মাধ্যমে একতন্ত্রী mRNA-এর পরিপূরক ডিএনএ উৎপন্ন করা হয়। আকাঙ্ক্ষিত জিন নির্বাচনের পর দ্বিতীয় ধাপ হলো তাকে উপযুক্ত বাহক বা ভেক্টরের সাথে যুক্ত করা, কারণ তা না করা হলে ব্যাকটেরিয়ায় অবস্থিত উৎসেচক এই বহিরাগত ডিএনএকে ভেঙে দেবে। এক্ষেত্রে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ উৎসেচক ব্যবহারের মাধ্যমেই এই পদ্ধতিটি সম্পন্ন করা হয়।
এক্ষেত্রে আগেই উল্লেখিত CRISPR-Cas9 একটি উল্লেখযোগ্য উৎসেচক। পরবর্তী ধাপ হলো উপযুক্ত ভেক্টরে ডিএনএ প্রবেশ এবং সংযুক্তি ডিএনএ গঠন। সংগৃহীত ডিএনএকে ব্যাকটেরিয়ায় প্রবেশের জন্য উপযুক্ত ভেক্টরকে নির্বাচিত করতে হয়। ভেক্টর বিভিন্ন প্রকারের হতে পারে, যেমন এর মধ্যে আছে প্লাজমিড ভেক্টর, PUC18 এবং PBR322, এগুলি বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া ব্যাকটেরিওফাজ, কসমিড, ফাজমিড অর্থাৎ ব্যাকটেরিওফাজ এবং প্লাজমিডের যুক্ত সংস্করণ, YAC বা ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, BAC বা ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম ইত্যাদি বিভিন্ন প্রকারের ভেক্টরকে এক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আজকের ভিডিওতে বিশেষভাবে ব্যবহৃত দুটি ভেক্টর সম্পর্কে জেনে নিই। প্রথমেই PBR322, এটি সবচেয়ে বিখ্যাত এবং বহুলভাবে ব্যবহৃত প্লাজমিড ভেক্টর, যার সম্পূর্ণ নাম প্লাজমিড ডিসকভার্ড বাই বলিভার অ্যান্ড রড্রিগেজ, হু ডেজিগনেটেড ইট অ্যাজ 322। এটি অ্যাম্পিসিলিন ও টেট্রাসাইক্লিন প্রতিরোধী জিন সমন্বিত। এতে ইকো-RI, HIND3, BAM-HI, SAL1 বা SALI, PST1 ইত্যাদি অনেকগুলি রেস্ট্রিকশন সাইট কিন্তু রয়েছে। এবং এর সাথেই পরবর্তী আরেকটি ভেক্টর হলো PUC18, যার পুরো নাম প্লাজমিড ফ্রম ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া। এতে অ্যাম্পিসিলিন প্রতিরোধী জিন LAC-Z রয়েছে। তার মধ্যে 14টি রেস্ট্রিকশন সাইট পাওয়া যায়। HIND3, BAM-HI, ইকো-RI তার মধ্যে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ অংশ। পরবর্তী ধাপ হলো রিকম্বিনেন্ট ডিএনএ বা নতুন সংযুক্তি ডিএনএ যুক্ত ভেক্টরকে ব্যাকটেরিয়া বা অন্য পোষক কোষে প্রবেশ করানো এবং প্রতিপালন। নতুন সংযুক্তি বা রিকম্বিনেন্ট ডিএনএ সহ ভেক্টরকে ব্যাকটেরিয়া কোষে প্রবেশের অনেক পদ্ধতি রয়েছে। তার মধ্যে প্রধান তিনটি পদ্ধতি হলো ট্রান্সফরমেশন, ইলেকট্রোপোরেশন এবং লাইপোজোমের মাধ্যমে। ট্রান্সফরমেশন একটি প্রাকৃতিক পদ্ধতি। প্লাজমিড ভেক্টর এবং ব্যাকটেরিয়াকে 0 ডিগ্রি থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্যালসিয়াম ক্লোরাইডযুক্ত অতিসারক মাধ্যমে 90 সেকেন্ড রাখা হয়। পুনরায় 37 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 90 সেকেন্ড রাখা হয়। এর ফলে ক্যালসিয়াম আয়ন চ্যানেল খুলে যায় এবং এর মধ্যে দিয়ে প্লাজমিড ব্যাকটেরিয়া প্রবেশ করে। কৃত্রিম উপায়ে ব্যাকটেরিয়া কোষের ট্রান্সফরমেশন ঘটানোই হলো ইলেকট্রোপোরেশন। এই পদ্ধতিতে প্লাজমিড ভেক্টর এবং ব্যাকটেরিয়াকে কালচার মিডিয়ায় রেখে বিদ্যুৎ চালনার মাধ্যমে প্লাজমিড ভেক্টর ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করে। এবং সবশেষে লাইপোজোম হলো চক্রাকারে সজ্জিত লিপিড অণু। এর অভ্যন্তরে জলীয় মাধ্যমে ডিএনএ প্রবেশ করালে তা বাহিত হতে পারে। তাই লাইপোজোমের মাধ্যমে নতুন সংযুক্তি ডিএনএ সহ ভেক্টরকে প্রবেশ করিয়ে দিলে এগুলি প্লাজমা পর্দায় ফসফোলিপিড স্তরের সঙ্গে মিশে এবং ভেক্টর পোষক কোষে প্রবেশ করতে পারে। রিকম্বিনেন্ট ডিএনএ সহ প্লাজমিড বা ভেক্টর ব্যাকটেরিয়া পোষক কোষে প্রবেশের পর দ্রুত প্রতিলিপি গঠন করে। ব্যাকটেরিয়া কোষ বিভাজিত হলে প্লাজমিডগুলিও বিভাজিত হয়। ফলে অসংখ্য নতুন সংযুক্তি ডিএনএ বা রিকম্বিনেন্ট ডিএনএ সহ প্লাজমিড ভেক্টর অনেক ব্যাকটেরিয়া কোষ উৎপন্ন করে। এই ঘটনাকে জিন ক্লোনিং বলে এবং রিকম্বিনেন্ট ডিএনএ সহ ব্যাকটেরিয়াদের ক্লোন বলা হয়। পরবর্তী ধাপ হলো ট্রান্সজেনিক বা পরিবর্তিত কোষকে নির্বাচন করা। পোষক ব্যাকটেরিয়া কোষে প্লাজমিড ভেক্টর প্রবেশ করেছে কিনা তা জানার জন্য ট্রান্সজেনিক ব্যাকটেরিয়া কোষকে অ্যাম্পিসিলিন ও টেট্রাসাইক্লিন কালচার মিডিয়ায় রাখা হয়। এক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের প্রভাবে রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ব্যাকটেরিয়া ছাড়া বাকি সমস্ত ব্যাকটেরিয়াগুলি মারা যায়। এরপর প্লাজমিডের মধ্যে নির্বাচিত ইউক্যারিওটিক জিন বা ডিএনএ প্রবেশ করেছে কিনা তা নিয়েও পরীক্ষা করা হয়। এক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উদাহরণ হলো প্লাজমিড ভেক্টর PUC18 এর রেস্ট্রিকশন সাইটগুলি LAC-Z জিনের মধ্যে থাকে। এই LAC-Z জিন বিটা গ্যালাক্টোসাইডেজ নামক উৎসেচক তৈরি করে, যা বর্ণহীন X-গ্যাল নামক একটি রাসায়নিক পদার্থকে ভেঙে নীল বর্ণের একটি পদার্থ তৈরি করে। সুতরাং নীল বর্ণের পদার্থের উপস্থিতি দ্বারা LAC-Z জিনের কার্যকারিতা বা সক্রিয়তা বোঝা যায়। সবশেষে জিন প্রযুক্তি দ্বারা লব্ধ ট্রান্সজেনিক জীবকে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেমন স্বাস্থ্যক্ষেত্রে অ্যান্টিবায়োটিক উৎপাদন, মানব ইনসুলিন উৎপাদন, গ্লাইকোপ্রোটিন AAT উৎপাদন, ইন্টারফেরন তৈরি, ভ্যাকসিন উৎপাদন ইত্যাদি। কৃষিক্ষেত্রে এমন কিছু ফসল তৈরি করা হয় যেগুলো কম জলেই বেঁচে থাকতে পারে, রোগ প্রতিরোধী হয় এবং দ্রুত বড় হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো দীর্ঘজীবী ফ্লেভার সেভার টমেটো উৎপাদন, কীটপতঙ্গ প্রতিরোধী শস্য উৎপাদন, পেস্ট প্রতিরোধী সিম্বগোত্রীয় উদ্ভিদ উৎপাদন, গরুর ম্যাস্টিসাইটিস প্রতিরোধী জিন উৎপাদন, অধিক বৃদ্ধিশীল মাছ উৎপাদন করা, এছাড়া শস্যের উৎকর্ষ সাধন করা। এছাড়া শিল্পক্ষেত্রেও ব্যবহার লক্ষ্য করা যায়, যেমন ব্যাকটেরিয়া দিয়ে জ্বালানি বা পরিবেশ বান্ধব প্লাস্টিক তৈরি করা। ভিডিও শেষে একথা নির্দ্বিধায় বলা যায় যে জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভবিষ্যৎ বদলে দিচ্ছে। তবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে এর ব্যবহার করতে হবে কিন্তু সতর্কভাবে এবং নৈতিকতার সাথে। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এমনই ইনফরমেটিভ এবং এডুকেশনাল ভিডিওর জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।
ডেসক্রিপশানে রইল আমার ফেসবুক পেজ এবং টেলিগ্রামের লিঙ্ক। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।